হ্যালো এন্ড ওয়েলকাম এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক। সহজ শিক্ষা স্কুলের এ লেভেল ফিজিক্সে আপনাদের প্রত্যেককে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। তো ভাইয়া, এই উম্মার সকল সদস্য কিন্তু সমাজটাকে সুন্দরভাবে গঠন করার জন্য নিরলসভাবে পরিশ্রম করে যাচ্ছেন। তো আপনার হাতে কিন্তু 4-5 ঘন্টা ধরে গেম খেলে সময় নষ্ট করার মতো সময় কিন্তু আপনার হাতে নাই। তো দ্যাটস ওয়াই আপনাকে ওই অ্যাপ্রোচটাই নিতে হবে, সমাজটাকে সুন্দরভাবে গঠন করার জন্য সর্বোচ্চ এফোর্টটা দিতে হবে। তো দিস ইজ সিম্পল ডিফারেন্স বিটুইন লাইভ আর ইউটিউব। আপনি কিন্তু জানেন যে জীবন এবং ইউটিউবের মাঝে বেশ কিছু পার্থক্য থাকে। ফর এক্সাম্পল, চাইলে ইউটিউবে কার্সরটা টাইনা সামনে অথবা পিছনে দেওয়া যায়, বাট লাইভে কিন্তু এমনটা হয় না যে চাইলেই আপনি সামনে যেতে পারেন অথবা পিছনে যেতে পারেন। জীবনটা কিন্তু সেই পুরোনো দিনের বিটিভি সাদা কালো টিভির মতো, চাইলেই আটকে স্কিপ করা যায় না, আর চাইলেই রাত 10টার সংবাদকে টেনে দিয়ে অনুষ্ঠানের বাকি অংশ দেখা যায় না। জীবনটা কিন্তু শুধুমাত্র একটাই, জীবনে কিন্তু ভার্চুয়াল গেমের মতো 8-10টা লাইভ থাকে না, একবার মরলে আবার শুরু। লাইফ ইজ জাস্ট অনলি ওয়ান ক্লু। তো আপনার হাতে মোর দেন এনাফ সময় আছে, ইউ ক্যান চেঞ্জ ইট, আর ইউ ক্যান চেঞ্জ ইট যে আপনার সাথে অপার সম্ভাবনা আছে, নিজেকে চাইলেই পরিবর্তন করাইতে পারেন। তো আর কথা না বাড়িয়ে লেট জাম্পিং টু আওয়ার ক্লাস। আজ আমরা কি দেখবো? আজ আমরা দেখবো চলো টার্গেট A+ 2026 ব্যাচের জন্য গতি। প্রথমেই আমরা একটা কোশ্চেন দিয়ে রাখছি ঢাকা বোর্ড। কোশ্চেন করতে আমাদেরকে কি বলছেন? একটি কার 2.5 মিটার পার সেকেন্ড সমত্বরণে স্থির অবস্থা থেকে যাত্রা শুরু করলো এবং একই সময়ে অপর একটি কার প্রথম কারটির 50 মিটার পেছন থেকে 63 কিলোমিটার পার আওয়ার সমবেগে যাত্রা শুরু করলো। যাত্রা শুরু করার গ নাম্বার কোশ্চেন করতে আমাদেরকে বলছেন যে যাত্রা শুরুর কত সময় পর কার দুইটির বেগ একই হবে, ব্যাখ্যা করো। ঘ নাম্বার, তিনি আমাদেরকে আরো একটা কোশ্চেন দিয়ে রাখছেন। তিনি বলছেন যে কার দুটি চলার পথে একবারের অধিক একে অপরকে অতিক্রম করবে কি না, গাণিতিক ভাবে যাচাই করতো। সোফার ভাইয়া সবকিছু ঠিকঠাক আছে, তবে আমরা এগিয়ে যাব সামনের দিকে। তবে আমরা একবার রিচেক দিয়ে নেই আমাদের লাইভের সবকিছু ঠিকঠাক আছে কি না। ওকে সোফার, সবকিছু ঠিকঠাক আছে, তবে আমরা এগিয়ে যাব সামনের দিকে। চলো এবার শেয়ার করে দাও তোমরা ভিডিওটা। তো ভাইয়া চলো আমরা আগে বেসিককে ডেভেলপ করবো, এরপরে আমরা ম্যাথকে ডেভেলপ করবো। চলো ভাইয়া, এই ম্যাথটা কিভাবে করতে হয় চলো আমরা শুরুতেই আগে বেসিককে ডেভেলপ করি, এরপরে ম্যাথকে ডেভেলপ করি। লেট স্টার্ট মাই ক্লাস, না লেট স্টার্ট ইওর ক্লাস, না লেট জাম্পিং টু আওয়ার ক্লাস। চলো আমরা স্টার্ট করি। তো শুরুতেই আমরা এই জিনিসটা দেখার জন্য খুব আন্তর্জাতিক অ্যাপ্রোচ গুলোকে নিজের ভিতরে ধারণ করব। তো কোশ্চেন করতে আমাদের বলছেন যে যাত্রা শুরুর কত সময় পর কার দুটির বেগ একই হবে, ব্যাখ্যা করো। তো যদি আমরা গ্রাফে দেখি যে প্রথম গাড়িটা চলছে 2.5 মিটার পার সমত্বরণে। যদি সমত্বরণে চলে তাহলে সেটা হচ্ছিল মূল বিন্দুগামী সরল রেখা। এটা হচ্ছিল এক্স অক্ষ, এটি ওয়াই অক্ষ এবং এটা হচ্ছিল 0। যদি সমত্বরণে চলে তাহলে সেটা মূল বিন্দুগামী সরল রেখা। যদি আমরা টাইমের রেসপেক্টে চিন্তা করি, t1 সময়ে বেগ হয়েছে কত, v1, এবং সময় গেছে কত, t2, বেগ হয়েছে কত, v2। এই ক্ষেত্রে এই বেগ বাই সময়, এটাকে বেগের পরিবর্তন বাই সময়ের পরিবর্তন, তারই তো আমরা ত্বরণ বলি। ত্বরণ A = ডেল ভি বাই টি। তো এটা ডেল টি ভেঙে লেখা যায় না? দেখো তো ভাইয়া কিভাবে লেখা যায়। ক্ষুদ্র পরিবর্তন, সময় কত গেছে, t1 থেকে t2, বেগের পরিবর্তন কত হয়েছে, v1 থেকে v2। পরিবর্তন মানে কি, শেষ বেগ মাইনাস আদি বেগ। শেষ বেগ কত, v2, আদি বেগ কত, v1। সময়ের পরিবর্তন কত, শেষ সময় t2 মাইনাস t1। এটা কি এক্সেলারেশন বা ত্বরণ, এই প্রথম ক্ষেত্রে। দ্বিতীয় ক্ষেত্রে কারটা কি করতে, সমত্বরণে চলছে, সমবেগে 63 কিলোমিটার পার আওয়ার সমবেগে চলছে। 63 কিলোমিটার পার আওয়ার সমবেগ, পাশাপাশি 2.5 মিটার পার সেকেন্ড সমত্বরণে। যদি সমবেগে চলে তাহলে গ্রাফটা কেমন হয়, একদম এক্স অ্যাক্সিস বরাবর সমান্তরাল রেখা। যদি আমরা টাইমের রেসপেক্টে এদের পরিবর্তনটা দেখি তাহলে সময় গেছে কত, t, বেগ হয়েছে কত, v। সময় এরপরে গেছে হচ্ছে t2, বেগ হয়েছে কত, v। এই জায়গায় ত্বরণের পরিবর্তন বা এক্সেলারেশন, চেঞ্জিং এক্সেলারেশন বা ত্বরণের পরিবর্তন কত হয়েছে, A = ডেল ভি বাই ডেল টি। বা কত হয়েছে, বেগ কত হয়েছে, v মাইনাস v। সময় কত হয়েছে, t2 মাইনাস t1।
ত্বরণের কি কোনো পরিবর্তন আছে? ভি মাইনাস ভি কত? 0। এই ক্ষেত্রে ত্বরণের কি কোনো পরিবর্তন আছে? পরিবর্তন নাই। চলো তো দেখি আমরা পরবর্তী কোশ্চেন আমাদেরকে কি করছেন, যে কার দুটি চলার পথে একে অপরকে একবারের অধিক অতিক্রম করবে কিনা। তো যদি এই গ্রাফটা আমরা একই জায়গায় দেখতাম, একই ফরম্যাটে দেখতাম, যে প্রথম কারটা চলছে হলো, দ্বিতীয় কারটা চলছে সমবেগে, সমবেগ, কিন্তু কনস্ট্যান্ট। পাশাপাশি যদি সমত্বরণে চলে তাহলে সেটা কি হয়? মূল বিন্দুগামী সরলরেখা, মূল বিন্দুগামী সরলরেখা। এই ক্ষেত্রে এও কিন্তু কনস্ট্যান্ট। বেগ এবং ত্বরণ দুইটাই কিন্তু ধ্রুবক। তো এসএসসি লেভেলের বইগুলোতে যে বেগ এবং ত্বরণ নিয়ে কাজ করা হয়েছে সব ক্ষেত্রেই ধ্রুবক চিন্তা করে নেওয়া হয়েছে। এই জায়গায় পরিবর্তনশীল ত্বরণ অথবা ভেরিয়েবল এক্সেলারেশন, সেই সাথে পরিবর্তনশীল বেগ বা ভেরিয়েবল ভেলোসিটি নিয়ে কাজ করা হয় নাই। সব ক্ষেত্রে যা ব্যবহার করা হয়েছে, সব ক্ষেত্রে ব্যবহার করা হয়েছে ছিল কনস্ট্যান্ট ভেলোসিটি, পাশাপাশি ব্যবহার করা হয়েছে ছিল কনস্ট্যান্ট অ্যাক্সেলারেশন। ধ্রুবক ত্বরণ, পাশাপাশি ব্যবহার করা হয়েছে ছিল ধ্রুবক বেগ। যদি ধ্রুবক ত্বরণ এবং ধ্রুবক বেগ ব্যবহার করা হয় তাহলে এই কেসগুলোতে একদম খুব সিম্পল ভাবে এদের সমাধান করা যায়। তো দেখো ভাই, একটা নির্দিষ্ট সময় পর, t1 সময় পর এরা একজন আরেকজনকে ওভারকাম করছে। প্রথম ক্ষেত্রে সমবেগে চলছে, কারটা ওরে একবার ওভারটেক করছে, বাট টি সময় পরে ওর বেগ কিন্তু বাড়ছে। ত্বরণ হয়েছে বাট বেগ বাড়ছে। ত্বরণ হওয়ার ফার্স্টে বেগ যদি বাড়ে তাহলে প্রথম কারটা দ্বিতীয় কারটারে একবার, যে সমবেগে চলছে ও একবার প্রথম কারে ওভারটেক করছে, বাট একটা নির্দিষ্ট সময় পর এই যে সমত্বরণে চলা কারটির বেগ বাড়ছে, সময় যত গেছে ত্বরণের কারণে বেগ বাড়ছে। ত্বরণের কারণে বেগ বাড়ার কারণে সে কিন্তু একটা নির্দিষ্ট সময় পর ওরে অতিক্রম করছে। অতিক্রম করার পরে এরা দুইজন কিন্তু দুইটা লাইনে চলে গেছে, দুইজন দুই লাইনে। এদেরকে মিলার আর কোনো অপশন আছে? মিলার কিন্তু কোনো অপশন নাই। এর বেগ সময় যত গেছে তত বাড়ছে, বাট এর বেগ কি কোনো পরিবর্তন হয়েছে? এর বেগ শুরুতেও ভি, শেষেও ভি। আর এর বেগ কত হয়েছে? t1 এ হয়েছে কত? বেগ v1। এবং সময় যখন গেছে t2, বেগ কত হয়েছে? বেগ বৃদ্ধি পাওয়া হয়েছে কত? v2। তার মানে দ্বিতীয় ক্ষেত্রে বেগ বাড়ছে, ত্বরণের পরিবর্তন হয়েছে বাট বেগ বাড়ছে। আর প্রথম ক্ষেত্রে কোনো পরিবর্তন হয় নাই, আনচেঞ্জ বা অপরিবর্তনশীল। ভাইয়া সুপার শিখছি আমরা জিনিসপত্রগুলো কিভাবে কাজ করে, একদম আন্তর্জাতিক এবং সুন্দর অ্যাপ্রোচ গুলো নিয়েছি। বাট যদি ক্যালকুলেশন টাইপের অ্যাপ্রোচ গুলো নিতাম, ওইগুলো যারা পারে না তাদের জন্য। বাট আমরা কিন্তু একদম পঞ্চম প্রজন্মের অ্যাডভান্স স্টুডেন্ট, আমরা কিন্তু সবগুলোকে একদম সুন্দর মতো শিখবো। তো চলো ভাইয়া, যদি আমরা শিখে থাকি তবে আমরা আরো একবার দেখবো। লেটস সে আমাদের কাছে দুইটা কার আছে। প্রথম কারটি একটা নির্দিষ্ট অবস্থান থেকে যাত্রা শুরু করছে 2.5 মিটার পার সেকেন্ড সমত্বরণের, পাশাপাশি আরো একটা কার আছে যে কিনা 50 মিটার পেছন থেকে 63 কিলোমিটার পার আওয়ার সমত্বরণে যাত্রা করছে। যদি আমরা এদেরকে গ্রাফিক্যালি ড্র করি, যে প্রথম কারটা গেছে হচ্ছিল সমত্বরণে, যদি সমত্বরণে যায় তার গ্রাফ হয় হচ্ছিল মূল বিন্দুগামী সরল রেখা। যদি মূল বিন্দুগামী সরল রেখা হয়, টাইমের রেসপেক্টে যদি আমরা পরিবর্তন দেখি, যে t1 সময় এর বেগ হয়েছে কত? বেগ বৃদ্ধি পেয়ে হয়েছে হচ্ছিল v1, এবং সময় যখন বেড়ে t2 হয়েছে তখন তার বেগ বৃদ্ধি পেয়ে হয়েছে হচ্ছিল v2। এই জায়গায় থেকে যদি আমরা বেগের পরিবর্তন বা সময়ের পরিবর্তন নেই, তাইলে কিন্তু আমরা পাই হচ্ছিল এক্সেলারেশন বা ত্বরণ। এক্সেলারেশন ইকুয়াল টু আমরা কি জানি? এক্সেলারেশন এই লেখাটা খুব কঠিন। Acceleration is equal to changing velocity by time. Change in velocity. Changing velocity by time. Acceleration বা ত্বরণ is equal to কি? বেগের পরিবর্তন বাই সময়। তো আমরা সেই সেম জিনিসটাই লিখছি, acceleration A is equal to del V divided by T। এটারে আমরা ভেঙে লিখছি V2 minus V1 divided by T2 minus T1। খুব সুন্দর মতো আমরা পেয়ে গেছি হচ্ছিল প্রথম ক্ষেত্রে সমত্বরণের গ্রাফ কিভাবে কাজ করে। এট দ্য সেম টাইম দ্বিতীয় ক্ষেত্রে সমবেগের গ্রাফ। এই ক্ষেত্রে ভি কনস্ট্যান্ট, আর প্রথম ক্ষেত্রে এ কি? এও কনস্ট্যান্ট। বাই শর্ট ফর্মে আমরা এটাকে সি দ্বারা প্রকাশ করব। কনস্ট্যান্ট দ্বিতীয় ক্ষেত্রে ভি কি? ভিও কনস্ট্যান্ট। দ্বিতীয় ক্ষেত্রে ভিও কনস্ট্যান্ট বা ধ্রুবক। যদি ধ্রুবক থাকে এদের পরিবর্তন কিন্তু একদমই
হয় না। যদি অপরিবর্তনশীল থাকে তাহলে এদের ক্ষেত্রে আমরা লিখতে পারি যে নির্দিষ্ট সময় গেছে t1, এর বেগ কত হয়েছে v, এবং সময় বাড়ছে t2, সময় বাড়ার পরেও বেগ হয়েছে কত v2। যদি বেগ v2 হয়, এখানে বেগের কোনো পরিবর্তন হয় নাই। যদি বেগের পরিবর্তন না হয় তাহলে আমরা কিন্তু acceleration is equal to del v divided by del t। আমরা ভেঙে লিখতে পারি যে বেগ কত হয়েছে, শেষ বেগ হয়েছে কত v, এবং আদি বেগ কত হয়েছে v, v মাইনাস v কত 0, আর সময় কত হয়েছে, শেষ সময় ছিল t2 এবং আদি সময় কত ছিল t1। তো সময়ের পরিবর্তন হয়েছে বাট বেগের কোনো পরিবর্তন হয় নাই, তার মানে 0 ডিভাইডেড বাই t2 মাইনাস t1। এই দ্বিতীয় ক্ষেত্রে ত্বরণের পরিবর্তন একদম শূন্য। তাহলে এরা নির্দিষ্ট সময় পর প্রথম গাড়িটা ওর ওভারটেক করছে এবং নির্দিষ্ট সময় পর যখন t সময় পাস হয়েছে তখন t ত্বরণের কারণে, দ্বিতীয় গাড়ির প্রথম গাড়িটার ত্বরণের কারণে t সময় পরে প্রথম গাড়িরে দ্বিতীয় গাড়ির ওভারটেক করবে আরো একবার। তো মোট দুইবার অতিক্রম করবে। এই জিনিসপত্রগুলো আমরা কিন্তু খুব সুন্দর মতো শিখে ফেলছি। চলো ভাইয়া, এবার আমরা আরো বেশ কিছু জিনিস ইনফরমেশন গুলো দেখি। তো সোফার তো সবাই বুঝছি, যদি বুঝে থাকি তবে আমরা এই জিনিসপত্রগুলো মুছে দেব। জায়গার সংকুলনের কারণে এই জিনিসপত্রগুলোকে মুছে দিতে হচ্ছে। তাহলে সোফার এগিয়ে যাই আমরা আরো একটু সামনে। তো গ নাম্বার কোশ্চেন করতে বলছেন যে যাত্রা শুরুর কত সময় পর কার দুইটির বেগ একই হবে ব্যাখ্যা করো। তো ভাই এই জিনিসপত্রকে আপনাকে শিখাইতে হবে, যাত্রা শুরু পর কত সময় পর কার দুইটির বেগ একই হবে। তো ভাই এই জিনিসপত্র যদি আপনাকে শিখাইতে হয় তাহলে এর জন্য লজ্জাজনক বিষয় কিন্তু আমার জন্য আর নেই। কারণ এই ফর এক্সাম্পল এই জিনিসপত্রগুলো কিভাবে কাজ করতেছে, প্রথম গাড়িটা গেছে ছিল সমত্বরণে এবং দ্বিতীয় গাড়িটা গেছে কত সমবেগে। যদি আমরা গ্রাফিক্যালি আরো একবার ড্র করি জিনিসটাকে, পুনরায় রিড্র করি, পুনরায় যদি রিড করি তাহলে দেখো তো প্রথম গাড়িটা গেছে কি, দ্বিতীয় গাড়িটা গেছে ছিল সমবেগে v কনস্ট্যান্ট, v কনস্ট্যান্ট, এবং প্রথম গাড়িটা গেছে ছিল v সমত্বরণে। যদি সমত্বরণে দেয় তাহলে কিন্তু এরা একদম মূল বিন্দুগামী সরল রেখা। এই ক্ষেত্রে a কে এক্সেলারেশন ও কনস্ট্যান্ট, এক্সেলারেশন ও কনস্ট্যান্ট বা ধ্রুবক। তো দেখো তো যাত্রা শুরু কত সময় পর কার দুইটির বেগ সেম হবে। তো এর এই মোমেন্টে কার দুইটার বেগ সেম হবে, কার দুইটার বেগ সেম হবে। কেন সেম হবে, যে এর বেগ শুরুতে ছিল 0, t1 সময়ে এর বেগ কত হয়েছে, বেগ বের হয়েছে কত v1, আর এর বেগ কত ছিল v, সব সময় v। এই ক্ষেত্রে v1 এবং v2, সরি t1 সময় অথবা t সময় বেগ হয়েছে কত v। আমরা যদি এইভাবে চিন্তা করি যে t সময়ে বেগ হয়েছে v, আর এর বেগ শুরুতে কত ছিল v, একটা না শেষ পর্যন্ত এর বেগ v। সময় যত বাড়ছে, সময় কত t2, t1 বেগ হয়েছে কত v, বাট ওই ক্ষেত্রে বেগ হয়েছে কত v1, বেগ কিন্তু বেড়ে গেছে। বাট এই মোমেন্টের বেগটা যদি আমরা কাউন্ট করি তাইলেই কিন্তু আমরা পেয়ে যাবো যে যাত্রা শুরু কত সময় পর কার দুইটির বেগ সেম হবে। তো চলো ভাইয়া আমরা এবার সুন্দর মতো ম্যাথকে ডেভেলপ করি। সুন্দর মতো কিন্তু আমরা সবকিছু শিখে ফেলছি, এরপরে আমরা দেখবো ছিল ম্যাথকে ডেভেলপ করব। খুব সুন্দর এবং অ্যাডভান্স অঙ্ক দিচ্ছেন। আমার দেখা ঢাকা বোর্ডের আমার লাইফের সবচেয়ে সুন্দর কোশ্চেনের তালিকায় সম্ভবত এইটা। ঢাকা বোর্ড এত সুন্দর এবং স্মার্ট কোশ্চেন করে না, এবড়ো থেবড়ো কোশ্চেন করে, বাট এবার খুব সুন্দর কোশ্চেন করছে। চলো আমরা এবার এগিয়ে যাই সামনের দিকে। তো গ নম্বর কোশ্চেন বলছেন যে যাত্রা শুরু কত সময় পর কার দুইটির বেগ একই হবে ব্যাখ্যা করো। তো কোশ্চেন করতে আমাদের কি কি ইনফরমেশন দিচ্ছেন, দেখ 2.5 মিটার পার সেকেন্ড সমত্বরণে চলছে প্রথম কার, দ্বিতীয় কারটি 63 কিলোমিটার পার আওয়ার সমবেগে যাত্রা শুরু করছে প্রথম কারটির 50 মিটার আগ থেকে। তো চলো আমরা দেখি যে গ নাম্বার কোশ্চেন কি বলছেন, যে কত সময় পর কার দুটির বেগ একই হবে। তো কত সময় পর কার দুটির বেগ একই হবে, দ্বিতীয় কারটির বেগ কত 63 কিলোমিটার পার আওয়ার। কোশ্চেন নাম্বার কত গ, বোর্ড খাতায় কিভাবে লিখতে হবে দেয়া আছে, দ্বিতীয় গাড়ির বেগ কার v2, বেগ ইকুয়াল টু কত 63 কিলোমিটার পার 63 কিলোমিটার পার আওয়ার। স্মার্ট কোশ্চেন, এই জায়গায় মনে রাখতে হবে যদি কোনো ভ্যালু দেওয়া থাকে কিলোমিটার পার আওয়ারে, কিলোমিটার পার আওয়ার সেই সংখ্যাকে যদি আমরা 3.6 দ্বারা ভাগ করাই তাইলে কিন্তু আমরা পেয়ে যাবো ছিল মিটার পার সেকেন্ড, একদম শর্ট ফর্মে মিটার পার সেকেন্ড। কিলোমিটার পার আওয়ার যদি ভ্যালু দেওয়া থাকে ওটা যদি আমরা 3.6 দ্বারা ভাগ করাই তাহলে কিন্তু আমরা পেয়ে যাবো মিটার পার সেকেন্ড। যদি এই জায়গায় ক্যালকুলেটর থাকে, আর যদি ক্যালকুলেটর না থাকে তাহলে কিভাবে বের করতে হবে, 5/18 কিলোমিটার পার আওয়ার ইনটু 5/18
18 ইকুয়াল টু কত মিটার পার সেকেন্ড। মিটার পার সেকেন্ড, অথবা একদম ছোটবেলায় যেভাবে করতে হয় এসএসসি লেভেলের ফিজিক্সে যেভাবে বের করতে হয় সেটা ছিল কিলোমিটার পার আওয়ার থাকলে সেটাকে ভাগ করে দিই। কিলোমিটার কত 1000, 1000 মিটার সমান সমান 1 কিলোমিটার। আর পার ইনভার্স আওয়ার মানে কি, ইনভার্স মানে কি নিচে থাকে। যদি আমরা কোনো সংখ্যাকে এই যে কিলোমিটার পার আওয়ার এই এইচ কে যদি আমরা উপরে তুলতে চাই তাহলে এটাকে কি করতে হয়, ইনভার্স করতে হয়। কিলোমিটার পার আওয়ার ইনভার্স করতে হয়। এট দ্য সেম টাইম সেম কাজগুলো এই জায়গায় করা হয়েছে। ইনভার্স যেহেতু করছে বাই জায়গার সংকলনের কারণে একটু এবড়ো থেবড়ো হচ্ছিল, বাট কিলোমিটার পার আওয়ার ইনভার্স করতে এটা আমরা নিচে নামাই দেব। আওয়ার মানে কত ঘন্টা, আর ঘন্টা মানে কত সময়ের একক কত সেকেন্ড, 60 ইন্টু 60। তো এই ক্ষেত্রে কত দেওয়া আছে ভ্যালু 63, 63 বসাই দাও সব ক্ষেত্রে মান। এই ক্ষেত্রে কত 63, 63 তুমি এই ক্ষেত্রে বসাও 63, সবগুলো ক্যালকুলেশন করে এট দ্য সেম টাইম একই ভ্যালু আসবে। তবে চলো আমরা এবার ক্যালকুলেশনটাকে এগিয়ে না যাই। ক্যালকুলেশন এগিয়ে নেওয়ার জন্য আমরা শুরুতেই ক্যালকুলেটর ইউজ করব। তো 63 কিলোমিটার পার আওয়ার ডিভাইডেড বাই 3.6, 63 ভাগ 3.6 17.5। প্রথম গাড়িটির বেগ কত 17.5 মিটার পার সেকেন্ড। একাধিক অ্যাপ্রোচ নিয়েছি আমরা, তোমার যেটা ভালো লাগবে ভাই তুমি সেটা নিয়েই করতে পারো। তো এবার দেখবো, চলো আমরা জানি কি, আমরা জানি ভাই বোর্ডের খাতায় যেভাবে লিখতে হবে বাট ওইভাবেই করতেছি, বাট আমার অ্যাপ্রোচটা কিন্তু এর থেকেও অ্যাডভান্স। তো চলো এইভাবে কিভাবে লিখতে হয় আমরা জানি। ভি ইকুয়াল টু ইউ প্লাস এ টি, দরকার আমাদের কি টি। দেখো আদিবেগ কত 0, আদিবেগ কত 0। যদি আদিবেগ 0 হয় তাহলে শেষ বেগ কত 63 কিলোমিটার পার আওয়ার, 63 কিলোমিটার পার আওয়ার, সরি 63 কিলোমিটার পার আওয়ার। এটা আমরা একদম ভাগ করাই দেবো 63, শেষ বেগ 63 কিলোমিটার পার আওয়ার, 63 ডিভাইডেড বাই 3.6 ইজ ইকুয়াল টু কত, এ কত এ 2.5, 2.5 ইন্টু টি, ভাগ করাই দাও না। ফলাফল টি ইজ ইকুয়াল টু 63 ডিভাইডেড বাই 2.5 ইন্টু 3.6। ক্যালকুলেশন করলেই আমরা পেয়ে যাব এদের কত সময় পর এদের বেগ সমান হবে। 63 ডিভাইডেড বাই 2.5 ইন্টু 3.6 কত 7 সেকেন্ড, 7 সেকেন্ড। ওকে, সবার সবাই বুঝছি, ওভারঅল কিন্তু সবার বোঝা উচিত। এত সুন্দরভাবে ম্যাথটা কিন্তু আমি করাইছি, একদম স্মার্ট অ্যাপ্রোচ নিয়েছি। এর থেকে ইজি কোশ্চেন কিন্তু হয়তো আর তোমার লাইফে আসবে না। একদম লাইফ ইজ বক্স অফ চকলেট। কখন যে তুমি জীবনে একটা চকলেট পেয়ে দাও এর কোনো নিশ্চয়তা নাই। জীবন ঘুরতে কিন্তু সময় লাগে না, যে কোনো মুভমেন্টে ঘুরে যেতে পারে জীবনের মোড়। তো ভাই চলো আমরা আরো একবার ট্রাই করি, ট্রাই এগেইন। তো লেটস সে আমাদের কাছে সবগুলো ভ্যালু দিয়ে রাখছেন। তিনি কি দিয়ে রাখছেন, যে গাড়িটির শেষ বেগ কত 63 কিলোমিটার পার আওয়ার যদি হয় তাইলে কিন্তু দুইটা কারের বেগ সমান হয়। 63 কিলোমিটার পার আওয়ার আমরা ওটাকে মিটার পার সেকেন্ডে নিছি 17.5। তো ওই ভ্যালুগুলো আমরা বসাই নাই, আমরা একদম শুরুতেই ক্যালকুলেশন করছি। তো সবকিছু এক্সচেঞ্জ করছি। এরপরে আমরা জানি যে শেষ বেগ ভি ইকুয়াল টু, এই যে ফর্মুলাটা আমরা ইউজ করছি এই ফর্মুলাটার নাম কি, শেষ বেগের ফর্মুলা। ভি ইকুয়াল টু ইউ প্লাস এ, এই সমীকরণের কোনটারে কি বলে, ভি ফাইনাল ভেলোসিটি। ফাইনাল ভেলোসিটি এ কি, এ হচ্ছিল অ্যাক্সেলারেশন। এক্সেলারেশন আর কি ইউ কি, ইউ হচ্ছিল ইনিশিয়াল ভেলোসিটি। ইনিশিয়াল ভেলোসিটি আর টি কি, টি হচ্ছিল টাইম, টাইম বা সময়। যদি আমরা বাংলায় লিখি শেষ বেগ বা ফাইনাল ভেলোসিটি বা শেষ বেগ এক্সেলারেশন বা ত্বরণ, ইনিশিয়াল ভেলোসিটি বা আদিবেগ
আদিবেগ আর টেকি সময়। সোফার সবাই বুঝছি, তো এই সমীকরণটা ইউজ করে আমরা বের করে ফেলতে পারছি। তো শেষ বেগ বের করার মূলত দুইটা ফর্মুলা থাকে, একটা হচ্ছে সময় দেওয়া থাকে আর একটা সময় রিমুভ করা থাকে। তো আমরা যে সমীকরণটা নিছি এই সমীকরণে সময় দেওয়া আছে, কারণ আমরা চাই হচ্ছে সময় বের করতে, তাই আমরা এই ফর্মুলাটাকে ইউজ করছি। তো ম্যাক্সিমাম স্টুডেন্ট কোশ্চেনকে আসলে পিক করতে পারে না বা ধরতেই পারে না যে কিভাবে কোশ্চেনটা আমরা ডেভেলপ করব। তো কোশ্চেন ডেভেলপ করার শর্ত হচ্ছিল যদি সময় দেওয়া থাকে তাহলে এই সূত্রটা ব্যবহার করতে হবে ফাইনাল ভেলোসিটির জন্য, আর যদি সময় রিমুভ করা থাকে, সময় অনুপস্থিত থাকে, তাহলে আমরা বিকল্প অ্যাপ্রোচ নেব। সেই সমীকরণ কোনটা? সেই সমীকরণ হচ্ছিল বি স্কয়ার ইকুয়াল টু বি স্কয়ার প্লাস 2as। এই সমীকরণে কি সময় আছে? সময় নাই, তো সরণ আছে, এক্সেলারেশন আছে, ডিসপ্লেসমেন্ট আছে, ফাইনাল ভেলোসিটি, ইনিশিয়াল ভেলোসিটি আছে, পাশাপাশি ফাইনাল ভেলোসিটি আছে। আর এই কেসে কি কি আছে? এই কেসে আছে ফাইনাল ভেলোসিটি, ইনিশিয়াল ভেলোসিটি, এক্সেলারেশন ইনটু ত্বরণ। আর এই কেসে কি কি আছে? শেষ বেগ, আদিবেগ, ত্বরণ এবং সরণ দেয়া আছে। তো সোফার আমরা বুঝছি, যদি বুঝে থাকি তাহলে এগিয়ে দাও আর একটু সামনে। ভাই তোমার নৈতিক দায়িত্ব কিন্তু ক্লাসটাকে খুব সুন্দর মতো শেয়ার করে সামনে এগিয়ে নিয়ে যাওয়া। চলো আমরা মুছে দিয়ে সামনে এগিয়ে যাই। কোশ্চেন কর্তা গ নম্বরে আমাদের কি বলছেন? কার দুটি চলার পথে একে অপরকে একের অধিকবার অতিক্রম করবে কি না? চলো আমরা এর বেসিকটা আগে দেখি একদম খুব সুন্দর হবে। তো লেটস সে প্রথমে কি বলছেন তারা, শুরুতে একটা কার আছে, এই কারটা চলতেছে সমত্বরণে, এই ইকুয়াল টু কত? 2.5। পাশাপাশি আমাদের কাছে আরো একটা কার আছে, এই একটা কার, এই কার চলতেছে সমবেগে, ভি কিন্তু কনস্ট্যান্ট, দেয়া আছে কত? 63 কিলোমিটার পার আওয়ার, 63 কিলোমিটার পার আওয়ার। এবং এদের মধ্যবর্তী ব্যবধান দেওয়া আছে, কত দূর থেকে এরা যাত্রা শুরু করছে? 50 মিটার, 50 মিটার। তো লেটস সে তারা এই অবস্থানে গিয়ে মিলিত হবে, এই অবস্থান, একে অপরকে ওভারকাম করবে। প্রথম অবস্থানে, দ্বিতীয় অবস্থান যদি বি হয়, তারা সি অবস্থানে গিয়ে পৌঁছাবে। তো এই যে সরণ, লেটস সে তারা S1 পরিমাণ সরে প্রথম বস্তু, দ্বিতীয় বস্তু S1 পরিমাণ সরবে এবং প্রথম বস্তু S1 প্লাস S2, এই প্রথম বস্তু কতটুকু সরছে? S2। মোট কতটুকু সরছে এই অবস্থান থেকে এই অবস্থান? মোট সরণ কত? S ইকুয়াল টু কত? S1 প্লাস S2 মোট সরণ। তো দেখো তো এই গাড়িটা চলছে কত? সম বেগে। একটি কার এত মিটার পর সম ত্বরণে, আর দ্বিতীয় কারটি চলতে হচ্ছিল একটি কার এত মিটার পার সেকেন্ড সমত্বরণে স্থির অবস্থা থেকে যাত্রা শুরু করলো এবং একই সময়ে অপর একটি কার প্রথম কারটির এত মিটার পেছন থেকে, এইটা চলতে হচ্ছিল সমবেগে আর এটা চলছে সমত্বরণে। পিছন থেকে চলছে হচ্ছিল সমবেগে ভি 63 কিলোমিটার পার আওয়ার এবং এটা চলতে হচ্ছিল সমত্বরণে, এই ইকুয়াল টু কত? 2.5। তো যদি দ্বিতীয় কারটি S1 পরিমাণ দূরত্ব সরে হচ্ছিল কত? সমত্বরণে। যদি সমত্বরণে থাকে তাহলে ত্বরণ দেওয়া থাকলে সরণ বের করার ফর্মুলা কি? S1 ইকুয়াল টু কত? UT প্লাস হাফ এ টি স্কয়ার। এই ক্ষেত্রে আদিবেগ কত? 0। তাহলে S1 ইকুয়াল টু কত? হাফ এ টি স্কয়ার। প্রথম ক্ষেত্রে আমরা পেয়ে গেছি মোট কতটুকু সরছে, বাট দ্বিতীয় ক্ষেত্রে সরণ কত? S2 ইকুয়াল টু অলরেডি দেয়াই আছে 50 মিটার। 50 মিটার। তো এই সবগুলো ভ্যালু এই জায়গায় গিফট করো। আর যদি দ্বিতীয় গাড়িটা সমবেগে কিন্তু পুরো দূরত্ব যাবে, এই এ থেকে সি পর্যন্ত সম দূরত্ব দিতে যাবে। যদি সমবেগে চলে তাহলে সমবেগের সরণের ফর্মুলা কি? S ইকুয়াল টু ভি ইনটু টি। এই সমীকরণে আমরা সবগুলোর এইবার ইনপুট দেব। কত কত পাইছি আমরা? মোট দূরত্ব S ইকুয়াল টু S1 প্লাস S2। তো বসাও S ইকুয়াল টু কত? ভি ইনটু টি, ভি ইনটু টি। S1 কত? S1 কত? হাফ এ টি স্কয়ার। S2 কত? প্লাস S2 কত? 50। সবগুলো সমীকরণ এক পাশে নিয়ে আসো। হাফ আমরা একটু সাদায় লিখি, হাফ এ টি স্কয়ার মাইনাস বিটি প্লাস 50 ইকুয়াল টু কত? 0। এই যে সমীকরণ, ভাই এই সমীকরণটা চেনা চেনা লাগে না? এই যে সমীকরণ আমরা পাইছি এটা কি চেনা চেনা লাগে? দুই চলক বিশিষ্ট সরল সমীকরণ।
দুই চলক বিশিষ্ট সরল সমীকরণ কি চিনতে পারো তুমি? ম্যাথ করো নাই ভাইয়া, ম্যাথে এই সমীকরণ কিন্তু আমরা সবাই দেখছি যে দুই চলক বিশিষ্ট সরল সমীকরণ। ম্যাথে আমরা এদের কোন ফরম্যাটে দেখছি? ম্যাথে দেখছি হচ্ছে a x স্কয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0। এই সমীকরণের কোনটারে কি বলে? a b c সবগুলো কি কনস্ট্যান্ট, সবগুলো কিন্তু জানা, বাট একটাই আননোন, সেটা কি x। x কি? x হচ্ছে ভ্যারিয়েবল, x হচ্ছে অজানা চলক। তো x কে কিভাবে বের করে? x ইকুয়াল টু মাইনাস b প্লাস মাইনাস রুট ওভার b স্কয়ার মাইনাস 4ac ডিভাইডেড বাই 2a। তো এই যে সমীকরণ থেকে এখন এই জিনিসপত্রগুলো এই জায়গায় গিফট করো। তো দরকার আমাদের এই সমীকরণে আমরা জানি কি a জানি, b জানি, c জানি, সবই জানি। দরকার আমাদের কি টি? একটাই আননোন, সেটা কি? টি। তো যদি আমরা এই জায়গায় বসাই দেই টি ইকুয়াল টু কত হয়? তো ভাই এই ক্যালকুলেশন গুলো আমরা এই জায়গায় করব। তো বুঝছি সোপার কিভাবে এই জিনিসপত্রগুলো, ম্যাথটাকে আমরা একটু পরেই করি, বাট আমরা আরো একবার দেখি কিভাবে কাজ করে। যে শুরুতে আমাদের কাছে দুইটা কার আছে, একটা কার এত মিটার পেছন থেকে 50 মিটার পেছন থেকে সমতরণে যাত্রা শুরু করছে, সমবেগে যাত্রা শুরু করছে, পাশাপাশি আরো একটা কার 50 মিটার আগ থেকে সমবেগে যাত্রা শুরু করছে। কোশ্চেন করতে আমাদের বলছেন যে কত সময় পর এরা একে অপরকে ওভারল্যাপিং করবে বা ওভার ট্র্যাকিং করবে। তো এই যে কনসেপ্টের ম্যাথগুলো কিভাবে করতে হয়, তো মূলত এই যে দ্বিতীয় কারটা যে এত মিটার পিছন থেকে যাত্রা শুরু করতে কি সে কি পুরো পথ এ থেকে সি পর্যন্ত সমবেগে আসবে। যদি সমবেগে চলে তাহলে সেই ক্ষেত্রে সরণের ফর্মুলা কি? সমবেগে চললে বেগ ইনটু সময়ের গুণফলে হচ্ছিল কত? সময়, ভেলোসিটি ইনটু টাইম, সেটাই কি? ডিসপ্লেসমেন্ট বা সরণ। আর এই যে প্রথম ক্ষেত্রে প্রথম যে কারটা, এদেরকে যদি আমরা ডিফাইন করি, এটা কি কার 1, এটা যদি কার 2 হইতো, কার 2, তো প্রথম কারটা সমতরণে চলছে, যদি সমতরণে চলে s1, সেই ক্ষেত্রে s ইকুয়াল টু কত? আমরা জানি s ইকুয়াল টু ut প্লাস হাফ at স্কয়ার। এই সমীকরণের কোনটারে কি বলে? s হচ্ছে ডিসপ্লেসমেন্ট বা সরণ, এই হচ্ছে ইনিশিয়াল ভেলোসিটি, টি হচ্ছে টাইম, হচ্ছে এক্সেলারেশন, আর টি হলো সময়। তো আমরা বসায় দিছি ut কত? u কি? এই ক্ষেত্রে প্রথম কারটির বেগ কত? আদি বেগ কত? 0 বসায় দিছি। ক্যালকুলেশন করছি, কত পাইছি আমরা? হাফ at স্কয়ার। s2 আমাদের দেওয়াই আছে, s2 কত? 50 মিটার। সবগুলো এই ফর্মুলায় ইনপুট দাও। পুরো দূরত্ব s ইকুয়াল টু কত? s1 প্লাস s2, সবগুলো বসায় দাও। s ইকুয়াল টু কত? v ইনটু t, s1 হাফ at স্কয়ার, আর s2 কত? 50। সবগুলোরে আমরা সমীকরণের এক পাশে বসাইছি, তাইলে আমরা একটা সুন্দর সমীকরণ পেয়ে গেছি। তো এই যে সমীকরণ, এই সমীকরণ থেকে দুই চলক বিশিষ্ট সরল সমীকরণ কিভাবে নির্ণয় করা হয়, সেটা হচ্ছে x স্কয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0। এটা কি? দুই চলক বিশিষ্ট সরল সমীকরণ। এই সমীকরণের কোনটারে কি বলে? a b c, সবগুলোই কিন্তু কনস্ট্যান্ট। আর কোনটা? এই x হচ্ছে চলক, এই x হচ্ছে অজানা রাশি। আর x কিভাবে বের করে? x ইকুয়াল টু মাইনাস b প্লাস মাইনাস রুট ওভার b স্কয়ার মাইনাস 4ac, b স্কয়ার মাইনাস 4ac ডিভাইডেড বাই 2a। তো এই সমীকরণ থেকে আমরা এই t বের করব। t কে যদি আমরা ইনপুট দেই, তাহলে কিন্তু আমরা সবকিছু পেয়ে যাবো। চলো আমরা এইদিকে দেখে নেই ম্যাথটাকে কিভাবে করব। তো ঘ নাম্বার কোশ্চেন, যে কার একে অপরকে কতবার ওভারল্যাপিং করবে। ঘ কোশ্চেন নাম্বার ঘ। তো কোন সমীকরণে আমরা ইনপুট দেব? এই যে সমীকরণ আমরা পাইছি, t ইকুয়াল টু, দরকার আমাদের কি? t ইকুয়াল টু মাইনাস বি। মাইনাস বি কিসের সমীকরণ? কিসের চলক? b এর সহগ। মাইনাস বি x এর সহগ, তার মানে t এর সহগ কত? b মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার b স্কয়ার মাইনাস 4ac, 4a কত? a হচ্ছে x স্কয়ার এর সহগ, a কত? x স্কয়ার এর সহগ, এই a কত? t স্কয়ার এর সহগ কত? হাফ a ইনটু c কত? c কত? এই ক্ষেত্রে c কত? 50, c কত? 50 ডিভাইডেড বাই 2। যদি আমরা এই জায়গা থেকে কেটে দেই তাহলে একদম সরাসরি পাওয়া যায়, বাট পরের লাইনে আমরা কাটি। 2a, a কত? a হচ্ছিল x স্কয়ার এর সহগ, x স্কয়ার এর সহগ, মানে এই জায়গা কত? t এর সহগ, t স্কয়ার এর সহগ, হাফ a কত? হাফ a। চলো আমরা সবকিছু কেটে দিতে পারি। এই অবস্থান থেকে 2 কেটে দিতে পারি। এই জায়গা থেকে 2 কেটে দিলে মাইনাস b প্লাস মাইনাস রুট ওভার কত হয়? b স্কয়ার মাইনাস 200a, 50 দুগুণা 100, 100a ডিভাইডেড বাই শুধু a, এটা কত? a
100 ডিভাইডেড বাই 100। চলো আমরা এই 100 কে রুট করাই, সবগুলো ভ্যালু এই দেওয়ার আমরা বসাই দেই। ভি কত? ফাইনাল ভেলোসিটি 17.5। ভি কত? ভি বসাও। কত বেগে যাত্রা শুরু করছে? এই যে 63.63 কিলোমিটার পার আওয়ার। 17.5 17.5 মাইনাস 17.5 প্লাস মাইনাস রুট ওভার 17.5 স্কয়ার মাইনাস 100 17.5 মাইনাস প্লাস মাইনাস রুট ওভার 17.5 হোল স্কয়ার মাইনাস 100 into 2.5 ডিভাইডেড বাই 2.5। ক্যালকুলেশন করলেই পেয়ে যাবো আমরা আনসার। তবে এই ক্যালকুলেশন করার দায়িত্ব কিন্তু আপনার। তো সোফার সবাই বুঝছি কিভাবে এই ম্যাথ গুলো করতে হয়। এর থেকে এই টাইপ অফ ম্যাথ কিন্তু বাংলাদেশে কেউ করাইতে পারবে না। সোফার যদি আমরা বুঝে থাকি তাহলে আজকের ক্লাস এই পর্যন্তই। টাটা বাই বাই, সি ইউ, টেক কেয়ার, লাভ ইউ অল অফ ইউ গাইস। দেখা হবে পরবর্তী কোনো দিন আর পরবর্তী কোনো ক্লাসে। তার আগ পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, কোনোভাবে স্ট্রেস করা যাবে না।